পশ্চিমবঙ্গে প্রথম দফায় ১৫২ আসনে ভোট গ্রহণ, ১৪৭৮ প্রার্থীর ভাগ্য নির্ধারণ। নির্বাচন হচ্ছে তামিলনাড়ুতেও। এবার ইরানি জাহাজ আটকের দাবি যুক্তরাষ্ট্রের। লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ নিহত ৫। আবারও বাড়ল তেলের দাম। লেবাননে ইসরায়েলি ২ সেনার যিশু খ্রিস্টের মূর্তি ভেঙে ফেলার ভিডিও ভাইরাল, ব্যাপক সমালোচনা। একজনের ৩০ দিনের কারাদণ্ড। এবং ২০২৫ সালে বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশী মৃত্যু ৮,০০০। এশিয়া অঞ্চলে মৃত্যুর হার বেশি, অভিবাসন সংস্থার প্রতিবেদন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তায় ৪৪,৩৬৭টি বুথে এই প্রক্রিয়া চলে। ৩,৬০,০০,০০০-এরও বেশি ভোটার আজ ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন, যার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীরা। ভোটার তালিকার সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে বিতর্কের পর এটাই রাজ্যটির প্রথম ভোট। সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন রয়েছে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গে পাশাপাশি আজ নির্বাচন হচ্ছে তামিলনাড়ুতেও। সেখানকার ২৩৪ আসন নিয়ে চলছে ত্রিমুখী লড়াই। আগামী ২৯ মে দ্বিতীয় ধাপের ভোট শেষে ৪ মে ফলাফল ঘোষণা করা হবে। ভারতে বর্তমানে জনসংখ্যা প্রায় ১৫০ কোটি। দেশটির প্রশাসনিক কাঠামোতে রয়েছে মোট ২৮টি রাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল। তাই এখানে নির্বাচন প্রক্রিয়া কিছুটা জটিল। রাজ্যসভা, লোকসভা ও বিধানসভার নামগুলো বাংলাদেশিদের কাছে কিছুটা গোলমেলে। দেশটিতে কেন্দ্র ও রাজ্যের শাসন কাঠামো কিছুটা আলাদা। ভারতের শাসন কাঠামো ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট হয়। এখানে সংসদ সদস্য বা সরকার গঠনের জন্য একটি নির্বাচন হয়। তবে ভারত বিশাল দেশ হয়, সেখানকার নির্বাচন ব্যবস্থা কিছুটা ভিন্ন ও তুলনামূলক জটিল। ভারতে অনেকগুলো রাজ্যের সমন্বয়ে একটি যুক্তরাষ্ট্রীয় পদ্ধতি চালু রয়েছে, তাই সেখানে মূলত দুই ধরনের সরাসরি নির্বাচন দেখা যায়, লোকসভা ও বিধানসভা। এছাড়া রাজ্যসভা থাকলেও এর সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না, তারা নির্বাচিত হন রাজ্য বিধানসভার সদস্যদের মাধ্যমে। বর্তমানে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন, যার প্রথম ধাপ ২৩ এপ্রিল এবং দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ২৯ এপ্রিল। India Semiconductor Mission। ভারতীয় শাসন ব্যবস্থা মূলত কেন্দ্রীয় সংসদ ও রাজ্য আইনসভায় দুই ভাগে বিভক্ত। কেন্দ্রীয় সংসদ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেমন প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি, রেল ও মুদ্রা নিয়ন্ত্রণ করে। অপরদিকে রাজ্য আইনসভা রাজ্যের পুলিশ, স্বাস্থ্য, কৃষি এবং স্থানীয় প্রশাসনের মতো বিষয়গুলো পরিচালনা করে। ভারতের সর্বোচ্চ আইন পরিষদের উচ্চকক্ষ রাজ্যসভা, একে স্থানীয় কক্ষও বলা হয়। যেহেতু রাজ্যসভার সদস্যরা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না, তাই তাদের নিয়ে আলোচনা কম। তবে যে কোনো আইন প্রণয়নে রাজ্যসভার গুরুত্ব লোকসভার চেয়ে কোনো অংশে কম নয়। লোকসভা ভারতের জাতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ। ভারতের সংবিধানে যা হাউস অব দ্য পিপল নামে পরিচিত। সংবিধান অনুসারে ভারতের লোকসভার সদস্য সংখ্যা সর্বোচ্চ ৫৫০ জন। তাদের মধ্যে ৫৩০ জন নির্বাচিত হন দেশটির ২৮টি রাজ্য থেকে, বাকি ২০ জনকে নেওয়া হয় ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে। তবে পরবর্তী সংশোধনীতে এই সংখ্যা বাড়ানোর আলোচনা চলছে। ভারতের জাতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম যেমন লোকসভা, তেমনি একটি রাজ্যের আইন পরিষদের নিম্নকক্ষের নাম বিধানসভা। বিধানসভার সদস্যদের বিধায়ক বলা হয়। তারা ৫ বছরের জন্য নির্বাচিত হন। এক একটি রাজ্যের বিধানসভার সদস্য কত হবে তা নির্ভর করে সেই রাজ্যের জনসংখ্যার উপর। এছাড়া মাত্র ৬টি রাজ্যে রয়েছে বিধান পরিষদ, যা সংসদের রাজ্যসভার মতো রাজ্য পর্যায়ের উচ্চকক্ষ। আব্দুল মালেক, আরটিভি। ইরানের পর এবার জাহাজ আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র। এশীয় জলসীমার ইরানের পতাকাবাহী অন্তত ৩টি ট্যাঙ্কার আটক করার দাবি যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিরতির মধ্যে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় লেবাননের সাংবাদিক আমাল খলিল সহ নিহত হয়েছে অন্তত ৫ জন। সংঘাত চললেও ইসরায়েল ও লেবাননের মধ্যে আজ দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াশিংটনে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় আবারও বাড়ছে তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ প্রায় 2 মাস হতে চললেও যুদ্ধ শেষ হওয়ার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখনও দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার জন্য ঘোষণা দেয়নি ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, প্রতিশ্রুতি ভঙ্গ, অবরোধ এবং হুমকি প্রদানই আলোচনার প্রধান বাধা। যুক্তরাষ্ট্র হরমুজে অবরোধ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিভাফ। এমন উত্তেজনার মধ্যে বুধবার 2টি মার্কিন জাহাজ আটক করে ইরান। এবারে নতুন করে ইরানের পতাকাবাহী 3টি ট্যাঙ্কার আটক করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এশীয় জলসীমায় তাদের আটকের খবর নৌপরিবহন ও নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পরে জাহাজগুলোকে ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার নিকটবর্তী অবস্থান থেকে অন্য পথে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর ফলে ইরানের বিরুদ্ধে আরোপ করা নৌ অবরোধের মোট 31টি জাহাজ দিকবদল করতে বা বন্দরে ফিরতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধবিরতির কোনো নির্দিষ্ট মেয়াদ যুক্তরাষ্ট্র নির্ধারণ করেনি বলে জানিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। হরমুজে চলমান উত্তেজনায় বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম। যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 4% বেশি বেড়ে ব্যারেল প্রতি $96.73 পৌঁছেছে। ব্রেন্ট ক্রুডও 3.62% বেড়ে $105 ছাড়িয়েছে। তবে যুদ্ধবিরতির মধ্যে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির আল আখবার পত্রিকার প্রতিনিধি আমাল খলিল নামে এক সাংবাদিক নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ লেবাননের আত্তিরি গ্রামে একটি গাড়িতে বোমা হামলায় 2 জন সহ মোট 5 জন নিহত হয়েছে। আব্দুল মালেক, RTV। ইরান কি পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে? তেহরানের হাতে থাকা বিপুল পরিমাণ ইউরেনিয়াম নিয়ে বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ। যুক্তরাষ্ট্র কেন এই কর্মসূচির এত কট্টর বিরোধী? বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু বোমার জ্বালানি তৈরি করতে পারে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আজহার স্বপ্নিল। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা এখন পশ্চিমাদের মাথা ব্যথার বড় কারণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে তেহরানের কাছে বর্তমানে 440 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। একটি পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। MIT বিশেষজ্ঞ টেড পেস্টেল জানিয়েছেন, সাধারণ ইউরেনিয়াম থেকে 60% পৌঁছাতে 5 বছর সময় লাগলেও এর 90% যেতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 সপ্তাহ। কারণ ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক IR-6 সেন্ট্রিফিউজ। এগুলো মাটির এত গভীরে লুকানো যে হঠাৎ সামরিক হামলা চালিয়েও এই পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ঠিক এখানেই যুক্তরাষ্ট্রের মূল আপত্তি ও ভয়ের জায়গা। ওয়াশিংটনের আশঙ্কা, ইরানের হাতে পরমাণু বোমা এলে পুরো মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে এবং ইসরায়েলের মতো মার্কিন মিত্ররা চরম অস্তিত্ব সংকটে পড়বে। এ কারণে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং কঠোর নিষেধাজ্ঞা জাপান। যুক্তরাষ্ট্রের এখন একটাই দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি অর্থাৎ শূন্যের কোঠায় নামিয়ে আনা। তবে ইরান শুরু থেকেই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। সামরিক উদ্দেশ্যে এটি ব্যবহারের কোনো লক্ষ্য নেই তাদের। চলমান উত্তেজনার মধ্যে ইরান সম্প্রতি সদিচ্ছা হিসেবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে 20% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স নীতি, অন্যদিকে ইরানের নিজেদের অধিকার রক্ষার লড়াই। পরমাণু কূটনীতির এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা। আজহার স্বপ্নিল, RTV। দক্ষিণ লেবাননের ডেবল শহরে এক ইসরায়েলি সেনা যিশু খ্রিস্টের একটি মূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনা সৃষ্টি করে। পরে ইসরায়েলি সেনাবাহিনী বিষয়টি স্বীকার করে এবং 2 সেনাকে শাস্তি দেয়, যার মধ্যে একজনকে 30 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ইতালির উদ্যোগে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী নতুন একটি যিশুর মূর্তি সেখানে নিয়ে যায়। মূর্তিটি প্রথমে গির্জায় প্রদর্শন করা হয়, পরে আগের জায়গায় স্থাপন করা হয়। ঘটনাটি ধর্মীয় সহনশীলতা ও সেনাবাহিনীর আচরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর প্রতিবেদনে উঠে এসেছে এক উদ্বেগজনক চিত্র। সংস্থাটি জানিয়েছে, উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশ যেতে গিয়ে 2025 সালে বিশ্বজুড়ে প্রায় 8,000 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বিশেষ করে এশিয়া অঞ্চলে মৃত্যুর হার তুলনামূলক বেশি ছিল। রোহিঙ্গা ও আফগান অভিবাসীদের মধ্যে মৃত্যুর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত, জলবায়ু পরিবর্তন, শ্রমবাজারের চাহিদা এবং বিভিন্ন দেশের নীতির পরিবর্তনের কারণে অভিবাসনের পথ বদলে যাচ্ছে।
ফলে অনেকেই এখন আগের তুলনায় বেশি দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ রুট ব্যবহার করছেন। এছাড়া প্রায় ১৫০০ জন সাগরে নিখোঁজ হয়েছেন। তবে নির্ভরযোগ্য তথ্য না থাকায় এই সংখ্যা আনুষ্ঠানিক প্রতিবেদনে যোগ করা হয়নি। দর্শক, এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।